মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না। আজকে আপনি আসিফ সাহেবের যে এটা পড়ে শুনলেন, এগুলো হচ্ছে এখন আমরা একটু ফেসবুক, ইয়েস ভেরি গুড, ফেসবুক খুব ভালো, আমরা আমাদের এগুলো ব্যবহার করব, মিডিয়া ব্যবহার করবো অবশ্যই। কিন্তু এই যে এক একজন এক এক রকম করে আমরা যখন আমাদের মতামতগুলো বলার চেষ্টা করব, ওগুলো ঠিক রেসপন্স না হয়ে রিয়াকশন হয়ে যাবে। এবং এটার কারণে এখন এটার কারণে তুলসী গেবার্ডের যে স্ট্রেচার, সেই স্ট্রেচার কিন্তু ব্রুসের না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্রুস আরও অনেক নিচের একজন মানুষ, স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র হতে পারেন, বাট আরও নিচের। সুতরাং ওইটা দিয়ে যে তুলসী গ্যাবার্ডের পুরো জিনিসটা কাভার আপ হয়ে গেছে, আমরা একেবারে আমাদের প্রতিবাদের মুখে এরকম ঘটছে, এরকম মনে করার কোনো কারণ নেই ডিপ্লোম্যাটিক্যালি। জি, রাশেদ খান, ওটা নেয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে, আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, কিন্তু আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক আপনার চোখে কেমন ধরা দেয় রাশেদ খান? ধন্যবাদ সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা তো শুরু থেকে আসলে বলে আসছি যে ভারতের সাথে অবশ্যই আমাদের ভারতের সাথে আমাদের মর্যাদার সম্পর্ক থাকতে হবে, কিন্তু ভারত সবসময় দাদাগিরির সম্পন্ন। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, আজকে প্রেস সচিব যেটি বলেছেন সেটি আবার আমাদের মাহফুজ আলম সাহেবের বক্তব্য কিনা সেটি আবার আমাদের ভেবে দেখতে হবে, কারণ তিনি কিন্তু আবার ভারতের ভূমি দখল করতে চান, সে ধরনের তিনি বক্তব্য বা লেখালেখি তিনি কিন্তু করেছেন। অর্থাৎ সরকারের এক একজন উপদেষ্টা বলেন, সরকারের কর্মকর্তারা, তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আসলে কার বক্তব্য আমরা গ্রহণ করব, আমাদের প্রেস সচিবের বক্তব্য গ্রহণ করব নাকি আসলে মাহফুজ আলমের বক্তব্য গ্রহণ করব, সেটি নিয়ে আমরা আসলে দ্বিধান্বিত। তবে আমরা মনে করি ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে, যেটি চীনের সাথে যে ধরনের সম্ভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা চাই ভারতের সাথে কখনোই আমাদের যুদ্ধ না বাঁধুক, কিন্তু ভারতের সাথে আমাদের যে সীমান্তের যে সমস্যাটা আছে সেটা অবশ্যই ভারতকে মেটাতে হবে। একই সাথে আমাদের তিস্তা নিয়ে সমস্যা সংকট, সেটিও কিন্তু আমাদের ভারতের উচিত হবে সেই সংকটগুলো আসলে সমাধান করা। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, এখনো পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করছি না। বিশেষ করে যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে শেখ হাসিনাকে তারা যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, কিন্তু সেই চিঠির কোনো প্রত্যুত্তর বা তাকে ফেরত দেওয়া, এবং এরপরে আমরা দেখেছি ওবায়দুল কাদের পালিয়ে গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ভারতে পালিয়ে গেছে। আমরা যতদূর শুনছি সেটি হলো যে ভারত এক ধরনের বর্ডার আসলে আওয়ামী লীগের নেতাদের জন্য ওপেন করে দিয়েছে, যে আওয়ামী লীগের নেতা বা ওই পরিচয় বা ওই কার্ড দেখাতে পারলে তারা ভারতের সব। আমাদের সম্পর্ক যথাযথ আছে, আমাদের সম্পর্কের উন্নয়ন জরুরি, এবং একই সাথে ভারত যে দাদাগিরি বা ভারত আমাদের সাথে যে ধরনের বিমাতা সুলভ আচরণ করছে বা আমাদের অভিভাবক হওয়ার চেষ্টা করে, এইগুলো যদি ভারত বন্ধ না করে, কখনোই আসলে ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে বলে আমরা মনে করছি না। আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার মনে হয় না যে সেই সম্পর্ক এখনো পর্যন্ত স্থাপন হয়েছে। জি, জয়নাল আবেদিন, শিশুরই চিন্তা ও কার্যকর কৌশল নির্ণয়ের ক্ষেত্রে মারাত্মক অভাব রয়েছে, তেমনি রয়েছে বাস্তব পরিস্থিতির মধ্যে সমাধান নির্ণয়ের চেষ্টার অভাব। ফলে আমরা দ্রুত চরম রাজনৈতিক বিপর্যয়ের দিকে ধেয়ে চলেছি। সময় বেশি দূরে নয়, সতর্কতার অভাবে আমরা পরস্পরকে দোষারোপ করতে থাকবো, এবং বাংলাদেশে ইন্দো মার্কিন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে গাজার পরে নতুন যুদ্ধক্ষেত্র বাংলাদেশ পরিণত হবে। তার এই আশঙ্কার পেছনে আপনি কি যুক্তি খুঁজে পান, বা আদৌ কোনো যুক্তি খুঁজে পান কিনা? ধন্যবাদ নিকুলাপা, আপনার মাধ্যমে স্মরণ করছি আজকে জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে। হ্যাঁ, ফরহাদ ভাই যে জিনিসটা আজকে উত্থাপন করেছেন, এই ধরনের আশঙ্কা আমাদেরও রয়েছে, কারণ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এবং আঞ্চলিক পরাশক্তির সবসময়ই একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান। এই গত 54 বছর থেকে যদি আমরা বলি, এটা আমাদের রাজনৈতিক স্টাডিতে আছে। যদি আপনি 2500 বছর ইতিহাস দেখেন, এখানে আমাদের পূর্বপুরুষরা এখানে 500 বছর ধরেও আমরা দিল্লির বিরুদ্ধে সংগ্রাম করেছে, যেটা হচ্ছে আপনার দ্রাবিড় ছিলেন যখন আর্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বা আপনার যারা বৈদিক ছিলেন, যে এখানে ব্রাহ্মণ ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে 500 বছর। এই ইতিহাস আমাদের আছে। সুতরাং 2500 বছর থেকে আমরা এখানে সংগ্রামের মধ্য দিয়ে আছি, এটা আমাদের নতুন নয়। আর যে জিনিসটি ফরহাদ ভাই এখানে উল্লেখ করেছেন, আমাদের গাদিকারা একদম এজেন্ডা সেট করে তার মুখ থেকে টেনে বের করেছে। সে কিন্তু স্টেটমেন্ট দেয়নি, এটা আমেরিকান স্টেটমেন্ট না, এটা তার প্রশ্নের উত্তর। আর প্রশ্নটা কেমন ছিল? ডাবল বার্নেড কোশ্চেন। আপনাকে উত্তর সে যেভাবে উত্তরটা সে এভাবেই দিবে, এভাবেই কোশ্চেনটা করা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে উত্তরটা দিবে। তো এগুলো তো পরিকল্পিতভাবে। আর তুলসী গ্যাবার্ড কে? সে তো আমেরিকান রিপাবলিক দলের নেতা। আমেরিকান রিপাবলিক দলটা কি? একটা সাম্প্রদায়িক দল,
এটা ধর্মভিত্তিক একটা দল, যেমনটি ভারতের বিজেপি একটি সাম্প্রদায়িক দল। সুতরাং এটাকে আমরা মনে করি এগুলো তো যুগশত্রু আছে, একটি মানে সাম্প্রদায়িক দল অন্যদেরকে এগুলো বলে থাকে। আর বাংলাদেশ বিষয়ে ফরহাদ ভাই যেগুলো আরো দূর বলছে, এগুলো আশঙ্কা আমাদেরও আসলে। দেখেন যে রবিন আপা বলছে এই সরকারকে জনতুষ্টিবাদী সরকার বলা হয়। আমি তো মনে করি এই সরকার জনতুষ্টিবাদী, এই সরকার হচ্ছে বিএনপি তুষ্টিবাদী সরকার। দেখেন বিএনপি এখানে যা বলে এই সরকার তাই সরে, দেশের মানুষের চাইছে এখন গণপরিষদ নির্বাচন দেওয়া হচ্ছে না, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কি আসলে জনগণের সরকার নাকি বিএনপি তুষ্টিবাদী সরকার? এই যে মৌলিক আওয়ামী লীগ নিষিদ্ধ করার থেকে বড় সংস্কার কি আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে? সবচেয়ে বড় সংস্কার তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। তো ডক্টর তাহলে কি জয়নাল আবেদীন শিশির আপনাদের আহ্বায়ক যতদিন সরকারে ছিলেন, আপনাদের আহ্বায়ক যতদিন সরকারে ছিলেন তিনি বিএনপি তুষ্টির জন্য কাজ করেছেন। এখন তো শুনছি বিএনপি তিনজন মানে মহাসচিব হচ্ছে, আমার তো মনে হয় ওনারা চতুর্থ মহাসচিব বললো দেশের মানুষ ভুল হবে না। কি করলেন জানেন? দেশের জনগণের জন্য উনি বিএনপি যা বললো তাই মেনে নিলেন। আর অন্য পার্টিগুলো যা বললো, দেশের জনগণ যা বললো রক্ত দিল, তার কোনো মূল্য নাই। আপনাদের আহ্বায়কে তাহলে এতদিন সরকারে যে ছিলেন তিনি বিএনপির তুষ্টির জন্য কাজ করেছেন? আমরা নিঃসন্দেহে বলবো যারা এই সরকার আমাদের এই দাবিগুলো পূরণ যারা করবে না, যারা এই দাবিগুলো পূরণ করবে না, তারা জনগণের সাথে কোনো না কোনোভাবে তারা প্রতারণা করেছেন। এসে যেই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেও সেই প্রতারণা করেছেন। জি, আবু আলম মোহাম্মদ শহীদ কি আমাদের শর্ট পড়ে যাবে, কাঁঠাল আর পেয়ারাও যাবে আমাদের এখান থেকে। এই মাসের শেষে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই কথা আছে। প্রেস সচিব বলেছেন এই সফর একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে। চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে সেই চেষ্টাও হবে। আবু আলম শহীদ খান, চীনের এই সফর কি মানে কেবলই আম কাঁঠাল পেয়ারা বিক্রির সফর, নাকি সামনের মাসে যতদূর শুনতে পাই যে প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে, আমি নিশ্চিত জানি না, এরকমটা শুনতে পাই, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন, সেখানেও কোনো প্রভাব বিস্তার করতে পারে প্রধান উপদেষ্টার চীন সফর? না, চীন সফর তো খুবই গুরুত্বপূর্ণ একটা সফর, এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক আরও উন্নয়ন করা, এটা তো একটা এজেন্ডা এবং ইস্যু, এবং যে কোনো সরকারই থাকুক। তো আমরা তো অতীতে সরকারকেও চীন সফর করতে দেখেছি। বিএনপির সাথে চীনের তো খুব ভালো সম্পর্ক, সরকারে না যেও তারা আমাদের এর মধ্যে চীন সফর করে এসেছেন, তাদের একটা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন। তো চীনের সাথে আমাদের সম্পর্ক আরও উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়া, এটা একটা ইস্যু এজেন্ডা এবং খুব ভালো গুরুত্বপূর্ণ এজেন্ডা। কিন্তু তার সাথে আম কাঁঠাল এইসব সফরের সাথে সম্ভবত এটা এমনিতে একটু কথা বলার ফাঁকে ফাঁকে এটা রসিকতা হতে পারে। শফিক সাহেবের অনেক কথা আমি রসিকতা হিসেবে ধরি, যে এখানে উনি ইম্পর্টেন্ট এজেন্ডাগুলো সামনে না এনে হঠাৎ করে আম কাঁঠাল, আমার চীনে আম পাঠাতে হবে কেন? আমাদের আম শর্ট করার তো দরকার নেই, আমাদের জনগণকে আম খাওয়ানো দরকার। ওই অর্থে তো আমি আম এক্সপোর্ট করবো আমরা, এটা আমি চিন্তাও করতে পারি না। কেন একটা 70, 80, 100 টাকা, 120 টাকা কেজি, আমাদের যে লক্ষ কোটি মানুষ আছে, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তারা কে কয়টা আম খেতে পারে, ওগুলো নিয়ে আমরা একটু চিন্তা করলে আমি খুশি হব। সেটা ইস্যু আছে আমাদের। আপনি যেটা বললেন যে হ্যাঁ, বিমস্টেকে যাওয়ার আগে চীনের সফর, এবং চীনে আমাদের সফরটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং চীনে আমরা কি কি কূটনৈতিক আলোচনা করব। একটা বড় ইস্যু আছে, তিস্তা ইস্যু, এটা নিয়ে আলোচনা হতে পারে বা হবে কিনা আমি জানি না, কেন ইস্যুগুলো তো সামনে আসে নাই। তো ওই আলোচনার মধ্যে দিয়ে আমরা কি কি অগ্রগতি পেতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ইয়েস, আমাদের জন্য যেটা একটু আগে আলোচনা, আপনি ভারতের সাথে সম্পর্কের কথা চিন্তা বলছিলেন, তো ভারতের সাথে আমাদের সম্পর্কের কার্ড তো খুব দুমুখী কার্ড। একটা হলো ভারত প্রেমে আমরা গদগদ সম্মানের ভিত্তিতে এবং ভালো সম্পর্ক হতে হবে।